যারা এই সিরিজের আগের এপিসোডগুলো দেখেননি জলদি দেখে আসুন, লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। এই এপিসোডের শুরুতেই হাসপাতালে গুয়াংয়ের বাবা একা বসে থাকেন। তিনি নিজের মনে পুরনো দিনের স্মৃতিচারণ করছেন, একদম নিঃস্ব হয়ে। এইদিকে গুয়াংয়ের মা গুয়াং এবং লিনকে বলেন, এইখান থেকে আর ফিরে যেও না। গুয়াং, তুমি চলে এসো আর লিনকেও সঙ্গে নিয়ে এসো। আমি গেস্ট রুম ঠিক করে রাখছি। তিনজন বাড়ি পৌঁছান। গুয়াংয়ের মা মেয়েকে বলেন, বেডশিট আর বালিশ নিয়ে লিনকে দিয়ে আয়। গুয়াং যখন রুমে যাই তখন লিন হঠাৎ তাকে জড়িয়ে ধরে বলে, আজ আমার ভুল হয়ে গেছে। আমি যদি তোমার সঙ্গে ভেতরে যেতাম তাহলে তোমার বাবা তোমার উপর এত চিৎকার করতেন না। এখন থেকে আমি তোমাকে কখনো একা ছাড়বো না। গুয়াং উদাস গলায় জিজ্ঞেস করেন, আমি কি বাবার সঙ্গে খুব বেশি বেয়াদবি করেছি? একজন অসুস্থ মানুষের সঙ্গে কি এমন কথা বলা উচিত হয়নি? লিন তাকে বোঝাই, তুমি শুধু তোমার মনের কথা বলেছো, এতে কোনো ভুল নেই। গুয়াং আবার জিজ্ঞেস করে, ঠিক আছে বাবার কথা ছেড়ে দিই, কিন্তু আমি কি তোমার উপর জোর জবরদস্তি করছি না? আমার বাবার জন্যই তো তোমার অ্যাক্সিডেন্ট হয়েছে। তুমি সার্জারি করতে পারছো না, তার উপর আমি বিনা ভাবনায় তার রিপোর্টগুলো তোমাকে পাঠিয়ে দিচ্ছি। এটা কি ঠিক না? লিন হেসে বলে, গুয়াং, তুমি যদি রিপোর্ট না পাঠাতে তাহলে আমি আরো বেশি মন খারাপ করতাম। মনে হতো তুমি আমার যোগ্যতার উপর ভরসা করো না বা আমাকে ডাক্তারই মনে করো না, তাই তুমি যা করেছো সেটাই ঠিক। তারপর মজা করে যোগ করে, তবে এই বেডশিটের ডিজাইনটা একটু উদ্ভুত না? দুজনেই বাচ্চাদের মতো বেডশিটের ডিজাইন নিয়ে ঝরকা শুরু করে দেয়। তারপর গুয়াং লিনকে পুরো বাড়ি ঘুরে দেখায়। ঠিক তখনই গুয়াংয়ের ফোনে বাবার মেসেজ আসে, সরি মেয়ে, আজ যা হয়েছে তার জন্য। এমন না যে তোমার উপর আমার ভরসা নেই, কিন্তু অসুখের জন্য নিজেকে সামলাতে পারিনি, আমাকে মাফ করে দিস। গুয়াং লিনকে বলে, বাবা সরি মেসেজ পাঠিয়েছেন, কিন্তু আমার ওনাকে লেখারও মন করছে না। ঠিকই তিনি অসুস্থ, কিন্তু প্রতিবার তার ভুলগুলো ভুলে যাওয়ার আমার পক্ষে খুব কঠিন হয়ে যাচ্ছে। লিন বলে, আমি বুঝতে পারি, আমার সঙ্গেও এমন হয়েছে। যখন তোমার মন চাই তখন বাবাকে রিপ্লাই দিও, কারো চাপে পড়ো না। কয়েকদিন কেটে যায়। গুয়াং একটা গুরুত্বপূর্ণ মিটিংয়ে যাচ্ছে। হঠাৎ দাদির ফোন আসে। দাদি খুব খুশি গলায় বলেন, মেয়ে, তোর বাবা সার্জারি হয়ে গেছে, এখন তিনি আগের চেয়ে অনেক শান্ত। সেদিন তুই যে তাকে খুব বকাবকি করেছিলি, তারপর থেকে তিনি পুরোপুরি বদলে গেছেন। ডাক্তাররা বলেছেন মন শান্ত থাকার কারণেই সার্জারি কোনো সমস্যা হয়নি। দাদি জিজ্ঞেস করেন, আমি কি মেডিকেল রিপোর্টগুলো লিনকে পাঠিয়ে দিই? ও কি কিছু মনে করবে না তো? লিন বলে, দাদি, একজন ডাক্তার হিসাবে এগুলো দেখা আমার কর্তব্য। গুয়াং নিজের কোম্পানির মিটিংয়ে পৌঁছায়। সেখানে ডিজাইনার খুব আত্মবিশ্বাসী। সে বলে, এটা কোনো ট্রায়াল মিটিং নয়, এটা আমার ফাইনাল প্রজেক্ট। সবার প্রজেক্টটা ভীষণ পছন্দ হয় এবং সবার ধারণা হয় যে তারাই জিতবে। গুয়াং একা হয়ে আন্টি আর আঙ্কেলের সঙ্গে কথা বলেন, বাবার অবস্থা জানাই। এখন তিনি স্টেবল, থেরাপি চলছে। আন্টি লিন সম্পর্কে জিজ্ঞেস করলে গুয়াং বলেন যে সে ইনস্টিটিউশনে জয়েন করার প্রস্তুতি নিচ্ছে। আন্টি আঙ্কেল বলেন, লিনকে নিয়ে আমরা খুব গর্বিত, ও খুব পরিশ্রমী। হাসপাতালে গুয়াংয়ের বাবা শ্রবণ শক্তির পরীক্ষা করা হয়। ডাক্তার বলেন, আপনার শ্রবণ শক্তি ধীরে ধীরে ভালো হচ্ছে, খুব শীঘ্রই পুরোপুরি সুস্থ হয়ে যাবেন। বাবার রুমে ফিরলে দেখেন তার অ্যাসিস্ট্যান্ট কিছু কাগজ নিয়ে দাঁড়িয়ে আছে। ঠিক তখনই গুয়াং এবং দাদিও সেখানেই পৌঁছে যান। অ্যাসিস্ট্যান্ট যে কাগজগুলো এনেছে সেটা সেই বিল্ডিং প্রজেক্টের বিল্ডিংয়ের, যে প্রজেক্টে গুয়াংয়ের আন্টির কোম্পানি অংশ নিচ্ছে। গুয়াং ভয় পেয়ে বলে, বাবা, আমার আন্টিও এই প্রজেক্টে আছে, কোথাও যদি আমার থেকে কোনো তথ্য লিক না হয়ে যায়, তাই আমি বাইরে যাই। বাবা হেসে অ্যাসিস্ট্যান্টকে বাইরে পাঠিয়ে দেন। তারপর গুয়াংকে বলেন, মেয়ে, আমি যা বলছি তা ভুল বুঝো না। তোমার আন্টির কোম্পানি খুব ছোট, তার এই বেটিং জিততেই পারবে না। আর সিনজি খুব চালাক, তিনি আগে থেকেই জেনে গেছেন যে প্রজেক্টে কিছু সমস্যা আছে, তাই তিনি বিশ্বের সবচেয়ে বড় ডিজাইনারকে হায়ার করে একটা দুর্দান্ত প্রজেক্ট তৈরি করেছেন, তারা হারবে না। গুয়াং জিজ্ঞেস করে, বাবা, আপনার কি মনে হয় না এটা অন্যায়? বাবা বলেন, ব্যবসা মানেই যুদ্ধের ময়দান, এখানে সবকিছুই চলে। বিল্ডিং এর দিন এসে যায়। গুয়াং আন্টিকে অল দ্য বেস্ট বলে ভেতরে পাঠিয়ে দেন। নিয়ম অনুযায়ী সবাই ভেতরে যেতে পারে না, তাই গুয়াং এবং লিন বাইরে থেকে যায়। গুয়াং জিজ্ঞেস করে, এখন আমাদের প্ল্যান কি? লিন তাকে গাড়িতে বসিয়ে একটা বড় রিয়েল এস্টেট কনস্ট্রাকশন সাইটে নিয়ে যায়। সেখানে অনেক নতুন বাড়ি তৈরি হচ্ছে।
স্টাফ বলে এখান থেকে প্রতিটি বাড়ির জানালা দিয়ে লেক ভিউ দেখা যায়। এমন দৃশ্য আর কোথাও পাবেন না। গুয়াং একটু অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি কি এখানে ইনভেস্ট করতে এসেছো? জায়গাটা তো শহর থেকে বেশ দূরে। লিন হেসে বলে, গুয়াং, আমি ইনভেস্টমেন্টের জন্য আসিনি। আমি এই বাড়িগুলো আমাদের জন্যই দেখছি। আমাদের কোম্পানি থেকে মাত্র 15 মিনিটের দূরত্ব। আমার নতুন সায়েন্স রিসার্চ সেন্টারও কাছে। এটা আমাদের দুজনের জন্য পারফেক্ট সেন্ট্রাল পয়েন্ট। স্টাফ তৎক্ষণাৎ বলে ওঠে, ম্যাডাম, নতুন বিবাহিতদের জন্য এর চেয়ে ভালো প্রপার্টি আর হবে না। গুয়াং লিনকে চোখ টিপে বলে, দেখি তুমি তো অনেক আগে থেকেই সব প্ল্যান করে রেখেছো। দুজনেই যখন বিল্ডিং এর জায়গায় ফিরে আসে তখন দেখে সিনজি রেখে আগুন হয়ে টিমের সঙ্গে বেরোচ্ছে। গুয়াং তৎক্ষণাৎ বুঝতে পারে যে আন্টি জিতে গেছেন। ঠিক তখনই আন্টি দৌড়ে এসে গুয়াংকে জড়িয়ে ধরে বলেন, গুয়াং, আমরা যদি পাবলিক প্লেসে না থাকতাম তাহলে আমি খুশিতে লাফাতাম। আমাদের প্রজেক্ট সিলেক্ট হয়ে গেছে, কন্ট্যাক্ট আমাদেরই পেয়েছে। অন্যদিকে লিনের নানাজি যখন জানতে পারেন যে সিনজি হেরে গেছেন, তিনি ভীষণ রেগে যান। সিনজির বাবা ছেলেকে বাঁচাতে চেষ্টা করেন। ও তো এখনো বাচ্চা, প্রথমবার হারলো। কিন্তু নানাজি স্পষ্ট বলে দেন, আমি ওর উপর রাগ করছি না, কিন্তু এখন আমার পুরোপুরি বিশ্বাস হয়ে গেছে যে ওর মধ্যে এত বড় ব্যবসা সামলানোর ক্ষমতা নেই। আমি ওকে অনেক সুযোগ দিয়েছি, কিন্তু সত্যি কথা হলো ও হেরে গেছে। তারপর নিজের ছেলেকে চলে যেতে বলেন। নানাজি অ্যাসিস্ট্যান্টকে বলেন, লিনের বাবার মতো প্রতিভা সবার মধ্যেই থাকে না। আমি ভেবেছিলাম সিনজিও তেমন হবে, কিন্তু এখন বুঝতে পেরেছি এমন মাথা লাখে একজনেরই থাকে। আমাদের খুব শীঘ্রই লিনের সঙ্গে দেখা করতে তার শহরে যেতে হবে। গুয়াংয়ের বাবাও খবর পান যে গুয়াংয়ের টিম জিতে গেছে। তিনি খুব খুশি হয়ে গর্বের সঙ্গে বলেন, দেখতে হবে তো মেয়েটাকার বুদ্ধিমতী হবে, এটাই স্বাভাবিক। অ্যাসিস্ট্যান্ট জিজ্ঞেস করে, স্যার, এখন সিনজির বাবা কি কোনো সমস্যা তৈরি করবেন? বাবা বলেন, সিনজি এখন একটা ডামি পিস হয়ে গেছে। এখন তার বাবা নিজের পজিশনেই ঝুঁকিতে, ওরা আমার কি করবে? তারপর অ্যাসিস্ট্যান্ট সেই বাড়ির কথা তুলেন যেখানে সেই মহিলা থাকতেন। বাবা বিনা দ্বিধায় বলেন, ওই বাড়িটা তৎক্ষণাৎ খালি করে দাও, ওই লোকেশনটা আমার একদম পছন্দ নয়। অ্যাসিস্ট্যান্ট যখন জিজ্ঞেস করে, স্যার, আপনি কি একটু খারাপ মানুষ হয়ে যাচ্ছেন না? তিনি উত্তর দেন, না, আমি তাদের অনেক সুযোগ দিয়েছি, কিন্তু তারা ধোঁকা দিয়েছে। আমার কোনো দোষ নেই। এই এপিসোডের শেষে গুয়াংয়ের বাবা গাড়িতে বসে পুরনো স্মৃতিতে ডুবে যান। আর এখানেই 26 পর্ব শেষ হয়। আশা করি আমার করা মুভি এক্সপ্লেনেশনটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন।